পাঠ করছি শ্রাবণী গুহর লেখা গল্প অমৃতের সন্ধানে। এই মুহূর্তে নার্সিংহোমের আইসিইউতে যে সিঁড়িনৌকাই লোকটা চারিদিকে নলের ঘেরা টোপে ঘুমিয়ে আছেন, তিনি আমার জন্মদাতা পিতা, আমার প্রাণের চেয়েও প্রিয়, আমার ঈশ্বর। আশ্চর্য, এইভাবে ওনার সঙ্গে দেখা হবে স্বপ্নেও ভাবিনি। এত বছর পরেও মানুষটা ঠিক আগের মতো নেই। এক টেরে কাঠামো, রিজু দোহারা শরীর, শুধু তফাৎ দুটো। ছোট কালো চুল আর মসৃণ গালের জায়গা নিয়েছে দাড়ি গোপ সজ্জিত মুখমণ্ডল, সঙ্গে একমাথা সাদা ঘাড় অবধি লম্বা চুল। অক্সিজেন লেভেল এখনও অনেকটা কম, সোডিয়াম পটাশিয়াম লেভেল কিছুটা কন্ট্রোলে এসেছে। 3 দিন ধরে ডেঙ্গু জ্বরে ভুগছিলেন, কাউকে বলেননি। হরিদ্বারের আশ্রম থেকে অজ্ঞান অবস্থায় দিল্লি নিয়ে এসেছিলেন ওনার অনুগামীর দল। ভাগ্যিস ঠিক সময়ে অ্যাডমিট করেছিল, নইলে কী যে হতো ভাবতেই কেঁপে গেলাম। একটা শীতল ভয়ের শিরশিরানি নেমে গেল আমার মেরুদণ্ড দিয়ে। হাত রাখলাম হাতে। একটু কেঁপে উঠলেন কি, অনুভব করলেন কি আত্মজালের স্পর্শ। আমি ডক্টর নীলাঞ্জনা গুহ। লোকে বলে আমার ছোঁয়ায় নাকি মৃতদেহ প্রাণ ফিরে পায়। তাহলে কেন চোখ খুলছেন না উনি? অভিমান, লজ্জা, হেরে যাওয়ার যন্ত্রণা, নাকি? নার্সকে যথাযথ ইনস্ট্রাকশন দিয়ে বেরিয়ে আসি। করিডোরে মা চিন্তিত মুখে দাঁড়িয়ে। দুদিনেই চোখের নিচে গাঢ় কালো ছাপ। কেবিনে ঢুকে অ্যাটেন্ডেন্সকে 1 কাপ কফি দিতে বললাম। দেওয়ালে শ্রীরামকৃষ্ণ সারদা মায়ের ছবি। চিরকালের নাস্তিক আমি অজান্তেই হাত জোর করি। ফিরিয়ে দাও ওনাকে। আমার যে অনেক সত্যি কথা জানানোর আছে, অনেক প্রশ্ন আছে। উনি কি তার উত্তর দেবেন আমায়? বিবস্বানে সপ্তাশ্ব রথ প্রস্তুত পূর্ব আকাশে। গাঢ় কমলা রং ছড়ানো ধূসর চরাচরে। হালকা হচ্ছে কুয়াশার আস্তরণ। পূর্ণার্থীর ভিড় হরকি প্যারির ঘাটে। নির্জন পথ দিয়ে দ্রুত হেঁটে চলেছেন আদিদেব। চেষ্টা করে মনঃসংযোগ করতে পারছেন না। সত্যি কি তার আত্মজা, যাকে ছেড়ে এসেছিলেন 25 বছর আগে? লজ্জায় ঘৃণায় যখন বাড়ি ছেড়েছিলেন রাতের অন্ধকারে, সে তখন সবেমাত্র 8 পা দিয়েছে। ফিরে এলো অতীতের ভয়াবহ স্মৃতি। উফ, নিজের অজান্তে ঠোঁট কামড়ে ধরলেন। খেয়াল করেননি কখন পৌঁছে গেছেন আশ্রমে। আপনার কি শরীর খারাপ মহারাজ? সামনে করজোড়ে রুদ্রদেব দাঁড়িয়ে। শরীরটা ভালো নেই, বিশ্রামের প্রয়োজন। কেউ বিরক্ত করো না। নিজের শয়নকক্ষের দরজা বন্ধ করলেন। ঘরের দরজা বন্ধ করলেই কি আর মনের দরজা বন্ধ হয়? কেন বারবার রক্তাক্ত ক্ষতবিক্ষত হয় হৃদয়? এত বছরেও কেন ভুলে যেতে পারেন না? না, বৃথায় সন্ন্যাসীর জীবন, ভেগ ধরা শুধু। কুম্ভ স্নান উপলক্ষে এবছর লাখো পুণ্যার্থীর জমায়েত হরিদ্বারে। নিয়ম মাফিক সন্ধ্যা আরতির আয়োজন নিরঞ্জন আশ্রমে। আরতি শেষে সাধু সঙ্গে লোভে অনেকেই আদিদেবের কাছে বসেন। কালও তার ব্যতিক্রম হয়নি। হঠাৎ ভিড়ের মধ্যে থেকে উঠে এসেছিল এক তরুণী। বড় বড় আঁখি পল্লব মেলে প্রশ্ন করেছিল, গৃহত্যাগ করলেই কি মুক্তি মেলে সন্ন্যাসীর? সমাধান হয় সব সমস্যার? জবাব দেওয়ার আগেই চোখ পড়ল পাশে দাঁড়ানো মধ্যবয়স্কার উপর। কেঁপে গেল অন্তর্মূল। শিবানী এখানে? চেহারা তেমন কিছু বদলায়নি এতগুলো বছরেও, স্পষ্ট চেনা যাচ্ছে। তাহলে কে এই মেয়ে? নীলাঞ্জনা? ওরা কি চিনতে পেরেছে ওনাকে? মাস 2 আগেও তো সবে স্নান সেরে গঙ্গার ঘাটে পা রেখেছেন। চমকে উঠেছিলেন চোখে চোখ পড়তেই। অবশ্য পরমুহূর্তে সামলেও নিয়েছিলেন নিজেকে। তবে কি ওই এক পলকে দুর্বলতা বিপদ ডেকে আনলো? সুকান্ত কি চিনতে পেরেছিল? ওই কি পাঠিয়েছে ওদের? না না, কী সব অবাস্তব ভাবছেন। কি করে সম্ভব? সেদিনের সুধাময় আজ কাঁচা পাকা দাড়ি, গোঁফ সম্বলিত এক নগণ্য সন্ন্যাসী মাত্র। নাম আদিদেব। কঠোর কৃচ্ছ সাধন শরীরে পরিবর্তন এনেছে অনেকটাই। সময় পলিরেখার প্রলেপ ভুলিয়ে দেয় অনেক যন্ত্রণা। সংক্ষিপ্ত জবাব দিয়ে উঠে গেছিলেন। লুকিয়ে খবর নিয়েছিলেন। ফিরে গেছে ওরা দিল্লিতে। খবরটা এনেছিল সুকান্ত। ডাক্তারি পাশ করে নীলাঞ্জনা তখন চাকরি করছে দিল্লির এক প্রাইভেট নার্সিংহোমে। ইচ্ছে করেই কলকাতা ছেড়েছে, কোনো পিছুটান রাখতে চায়নি। 25 বছর আগে যখন আগরতলা ছেড়েছিল,
তখনও মুছে দিয়েছিল অস্তিত্বের শেষ চিহ্ন। কলকাতায় বড় মামার কাছে এসে উঠেছিল মামি। যুদ্ধের প্রারম্ভ তো সেই 8 বছর থেকে, যেদিন বাবা মামি অযত্ন না করলেও বুঝিয়ে দিতে ছাড়েননি ওরা আশ্রিত, অনাহুত। মা গায়ে গতরে খেটে ঋণ শোধ করতেন। আর নীলা ক্লাস 9-এ উঠতেই টিউশন শুরু। নিজের পড়ার খরচের জন্য মামার কাছে হাত পাততে লজ্জা করত। পড়াশোনায় ভালো ছিল বলে টিচার্সদের অকৃপণ সাহায্য পেয়েছে প্রতিপদে। তার জন্য কৃতজ্ঞতার শেষ নেই নীলার। দারুণ মার্কস নিয়ে জয়েন্ট ক্লিয়ার করে ডাক্তারি পড়ার সুযোগ পেল, সঙ্গে স্কলারশিপ। আর পেছন ফিরে দেখেননি। শুধু বাবার জায়গাটা একটা ফটো অবধি নিয়ে আসেনি আগরতলা থেকে। সবাই জানে নীলার বাবা নিরুদ্দেশ, শুধু কলঙ্কময় ইতিহাস গোপন বুকের ভেতর ঘরে, অবিরাম রক্তক্ষরণ। আজও মন তো কাঁচ নয়, তবু ভেঙে চৌচির হয়। নিজের বাবার শেষ কাজ করতে হরিদ্বার গেছিলেন বাবার বন্ধু সুকান্ত কাকু। ফিরে এসে সোজা এই বাড়িতে। নীলা তখন দিল্লি। মাকে ডাকলেন, বৌদি, জানি না ঠিক কি না, মনে হয় সুধাকেই দেখলাম। হাত থেকে চায়ের কাপ গড়িয়ে গেল মেঝেতে। শব্দ আটকে গেল গলায়। শূন্য স্মৃতি ঝিঁকিয়ে উঠল গোধূলি আলোয়। বেঁচে আছেন? আমি এখন সময় করেছি, তোমার এবার সময় কখন হবে? সাঁজের প্রদীপ সাজিয়ে ধরেছি, শিখা তার জ্বালিয়ে দেবে কবে? খুব মৃদুস্বরে দূরে কোথাও কেউ গাইছে গানটা। ঘুম ভাঙল আমার। মুখের ভেতর কেমন বিস্বাদ। জ্বরটা কি আবার ফিরে এলো? কটা বাজে কে জানে। চেষ্টা করো, চোখ দুটো খুলতে পারছি না। ঘুমের গভীরে ডুব দিয়ে ভেসে উঠি। স্মৃতির মেঠো পথে পেছনে হাঁটি। সময়ের বালুঘড়ির কাঁটা পেছনে ঘুরতে থাকে। ফেলে আসা জীবনের পথে জমা কলঙ্কিত অতীত হাতছানি দেয়। ফেলে এসেছি যে সময়, আর ফিরবে না কোনো দিন। শুকনো ঘাস ফুল হলদে পাঁপড়ি মেলবে। পরম মমতায় হাত বাড়াবে আমার আত্মজা, হারিয়ে যাওয়া আমিকে বুকে জড়িয়ে নিতে, সব অপরাধ ভুলে গিয়ে। ইস, কী সব ভাবছি। আমি সন্ন্যাসী। আমাকে পূর্বাশ্রমের কথা মনে করতে নেই। তবু এতগুলো বছর পেরিয়েও চোখের পাতায় তীর তীরে নদী, সেই বিভৎস স্মৃতি। 12 ক্লাসের পরীক্ষা চলছে। আলপিন পড়া নীরবতা সমস্ত স্কুল জুড়ে। মাঝে মাঝে শুধু পরীক্ষকদের আওয়াজ, কিপ কোয়াইট। আর পরীক্ষার্থীদের ডাক, স্যার পেপার। রাউন্ড লাগিয়ে নিজের কেবিনে এসে বসেছেন বোধোদয় স্কুলের হেডমাস্টার সুধাময় চ্যাটার্জি। বাইরে একটা হইচইয়ের আওয়াজ শোনা গেল। শব্দটা যেন এদিকেই আসছে। পর মুহূর্তে থমথমে মুখে সুকান্ত স্যার একটা মেয়েকে নিয়ে কেবিনে ঢুকে এলেন, হাতে একগুচ্ছ কাগজ। বুঝতে সময় লাগলো না। নকল করতে গিয়ে ধরা পড়েছি। অঝরে কাঁদছিল মেয়েটা। নাম সুতপা হালদার। আমাকে ক্ষমা করুন স্যার, দয়া করে আমার বাবাকে ডাকবেন না। একটু একলা কথা বলতে চাই। মায়া হয়েছিল বই কি। অল্প বয়সের মেয়ে, ঝোঁকের মাথায় একটা ভুল করে ফেলেছে। এই 15 বছরের চাকরি জীবনে কম তো ছেলে মেয়েদের দেখেননি। সামলে নিয়েছেন কত বিপদগামী ছাত্রদের। লোকে ওনাকে শ্রদ্ধা করে, সম্মান করে। রাস্তায় দেখা হলে পায়ে হাত দিয়ে প্রণাম করে, কুশল জানতে চায়। কখনো আপোষ করেননি অন্যায়ের সঙ্গে। বিশ্বাস আছে নিজের উপর, ছাত্রদের উপর। আজ মনে হয় একটু বেশি বিশ্বাস করে ফেলেছিলেন কি। সুতপাকে চেয়ারে বসতে বলে পিয়নকে জল আনতে বললেন। সুকান্তবাবুকে ক্লাসে ফেরত পাঠালেন। আমি দেখছি। অর্ধ চেতনাতেও কুঁচকে উঠল ভুরু। আতঙ্কে কেঁপে উঠল বন্ধ চোখ। কি হয়েছিল তারপর? মনে পড়েও পড়ে না কেন? চাপ চাপ অন্ধকারে শ্বাস বন্ধ হয়ে আসে। সুতপা কাঁদছিল। এগিয়ে গিয়ে মাথায় হাত রেখেছিলেন। কেঁদো না বলার আগে সুতপা কামিজের বুকের জায়গাটা একটানে ছিঁড়ে ফেলল। কোঁকিয়ে উঠল, এ কি, আপনি কি করছেন স্যার? আতঙ্কে পিছিয়ে আসতে ধাক্কা খেলেন পিয়ন রতনের সঙ্গে। তারপর আবছা মনে পড়ে। সবাই ছুটে এলো। কারা যেন ওনাকে আটকে রাখল। খবর পেয়ে স্কুলের সেক্রেটারি রবীনবাবু আর পাড়ার এমএলএ প্রবীরবাবু একদল পাটের ছেলে নিয়ে ঢুকে পড়লেন স্কুল চত্বরে। কালি মাখিয়ে দিল সারা মুখে, গলায় ছেঁড়া জুতোর মালা। কেউ ওনার কথা শুনতেই চাইল না। চোখাচোখি হয়েছিল রবীনবাবুর সঙ্গে। ব্যঙ্গের হাসিতে বলেছিলেন,
আমার প্রপোজালটা মেনে নিলেই পারতেন। উফ, কি ভয়ঙ্কর অপমান, কি লজ্জা, কি যন্ত্রণা! জ্বলে যাচ্ছিল শরীর। কেমন করে বাড়ি ফিরেছিলেন সেদিন? নাকি ওই উন্মত্ত জনতা নগ্ন দাঁড় করিয়েছিল শিবানী আর নীলার সামনে? ভয়ে কেঁদে উঠেছিল 8 বছরের মেয়েটা। কাঁপতে কাঁপতে বসে পড়েছিল শিবানী। চোখের সামনে ঝুরঝুরে বালির মতো ভেঙে যাচ্ছিল ভালোবাসায় সাজানো সংসার। সবে মাত্র বাড়ি ফিরে জলের বোতলে মুখ তুলেছে নীলা। ফোন বাজলো। মায়ের ফোন এই অসময়ে? হ্যালো খুকু, মা বলছি। অসম্ভব গলা কাঁপছিল শিবানীর। কি হয়েছে? কোনো খারাপ খবর? অন্য প্রান্তে ফোঁপানোর শব্দ। তোমার বাবা? কে কে কে? পিছলে যাচ্ছিল ফোন। সুকান্তদা এসেছিলেন, উনি খবর দিলেন, যদিও শিওর নন বলে যাচ্ছিলেন মা। শুনছিল নীলা। কি চাও তুমি? একটিবার চোখে দেখতে চাই, জানতে চাই কেন চলে গেছিলেন একলা ফেলে। প্রশ্নের ঢেউ তো নীলার বুকেও। এক সমুদ্র নোনা জলের বাঁধ ভাঙে চোখে। দুদিন বাদে রাতের অন্ধকারে ঘর ছেড়েছিলেন সুধাময়। ঘুম থেকে উঠে পাগলের মতন বাবাকে সারা বাড়ি খুঁজেছিল শিবানী আর নীলা। কাকে জিজ্ঞাসা করবে? ঘৃণার দৃষ্টি পাড়া সবার চোখে। তখনই দেবদূতের মতন সুকান্ত কাকু পাশে দাঁড়ালেন। আর দিনের আলোর মতন নগ্ন সত্যিটা চোখ ধাঁধিয়ে দিল সবার। স্কুলের লাগোয়া জমিটা প্রমোটারকে বিক্রি করার প্ল্যান ছিল রবীনবাবুর। জানতে পেরে সুধাময়বাবু প্রতিবাদ করেন। ওখানে স্কুলের ছেলেমেয়েরা টিফিন পিরিয়ডে খেলাধুলো করে। ইন্টার স্কুল ক্রিকেট, ফুটবল, কাবাডি খেলা হয়। তাছাড়া জমিটা স্কুলের প্রপার্টি। জাল দলিল তৈরি করেছিলেন রবীনবাবু। মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য অনেক টাকা লোভ দেখিয়েছিলেন। সুধাময় রাজি তো হননি, উপরন্তু থানায় এফআইআর দায়ের করেছিলেন রবীনবাবুর বিরুদ্ধে। সতর্ক করেছিলেন স্কুলের অভিভাবকদের। সম্মিলিত প্রতিবাদপত্র জমা পড়েছিল সিভিল কোর্টে রবীনবাবুর ইস্তফা চেয়ে। বাকিটা জলের মতো পরিষ্কার। সুধাময়ের সততার সঙ্গে আঁটতে না পেরে প্রবীরবাবুর সঙ্গে মিলে ছক কষেন সুধাময়ের চরিত্র হননের। এক সত্যবাদী, পরিবার নির্ভর লোকের জন্য যা মৃত্যুর সামিল। সব কিছু প্ল্যান মতো হলো। শুধু সুতপা এত চাপ নিতে পারল না। পুলিশের জেরার সামনে ভেঙে পড়ল। উগরে দিল সব সত্যি। কোর্টে কেস উঠল। বিচারে নির্দোষ প্রমাণ হলেন সুধাময়। কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে। অপমানের কলঙ্কের বোঝা মাথায় নিয়ে চিরদিনের মতন হারিয়ে গেলেন সুধাময় আগরতলা থেকে। হেড নার্স ঢুকল। সরি টু ডিস্টার্ব ইউ ম্যাডাম। পেশেন্টের জ্ঞান ফিরেছে। এক দৌড়ে বেডের সামনে গিয়ে দাঁড়াই। মা পেছনে দৌড়ে আসেন। নোনা জলের শ্রাবণের মেঘমল্লার বাজে দু চোখে। আমি সজোরে হাত চেপে ধরি। কোথায় হারিয়ে গিয়েছিলে আমাদের একলা ফেলে? ঠোঁট নড়ল কি? ফিরে চলো বাবা। সত্যিটা এখন দিনের আলোর মতো উজ্জ্বল। তোমার কোনো দোষ ছিল না। রবীনবাবুরা। আমি সবটা বলি। মা চোখে আঁচল তোলেন। আমরা কি করে বেঁচে থাকবো সে কথা একবারও ভাবনি? আদিদেবের দু চোখের কোণে মুক্ত জমে। আমায় ক্ষমা করো তোমরা। উদ্ভ্রান্তের মতো হেঁটে চলেছিলেন সেই রাতে। একটা কথাই বাজছিল মাথায়, পালাতে হবে। কত দিন কত রাত পার হয়ে যায়। ভিখিরি ভেবে কেউ পয়সা দিয়ে যায়, নির্ঘুম প্রহর কাটে। একদিন কেউ সামনে এসে দাঁড়ায়। और कितना भटकेगा बेटा, किस किस से छुपेगा। জটা জুট শোভিত এক বৃদ্ধ সন্ন্যাসী, মুখে স্মিত হাসি। সুধাময়ের দুচোখ বেয়ে গলে পড়ে জ্বলন্ত অঙ্গার। নিজেকে আবিষ্কার করেন হরিদ্বারের রেল স্টেশনে। বোধগম্য হয় না এখানে কিভাবে পৌঁছলেন। मुझे सब मालूम बेटा, तू बेकसूर है। चल, सब कुछ सौंप दे उनके चरण में, ढूंढ में अमृत। সহস্নেহে হাত রাখেন মাথায়, যেন কতকালের চেনা। মন্ত্রমুগ্ধের মতো অনুসরণ করেন সন্ন্যাসীকে। উনি নিয়ে আসেন নিরঞ্জন আশ্রমে। ওনার নাম স্বামী শান্তিদেব গিরি। আদিদেব নামও ওনারই দেওয়া। শান্তিদেবের পরামর্শ মতো নিজেকে ডুবিয়ে দিলেন জনসাধারণের সেবায়। আশ্রমের ভেতরে শুরু করলেন অবৈতনিক স্কুল। আশপাশের গ্রামের বাচ্চারা পড়তে আসে। দুস্থ মহিলাদের জন্য হাতে কলমে কাজ শেখার ব্যবস্থা। কাঙালি ভোজন, বৃদ্ধাশ্রম, একে একে সব শুরু।
আছে সে নয়নতারায় আলোক ধারায়, অনুভব করেন তাকে অন্তরে। খবর পেয়েছিলেন কোর্টে নির্দোষ প্রমাণিত হয়েছিলেন। সুতপা স্বীকার করেছে সবটাই ট্রাপ ছিল ওনাকে ফাঁসাবার। জেল হয়েছে ওনাদের। ততদিনে কেটে গেছে অনেকগুলো বছর। আর ফিরতে ইচ্ছে করেনি ওই লোভ লালসা ভরা শরীর সর্বস্ব জীবনে। আদিদেবকে দীক্ষা দেননি শান্তিদেব, যদিও আশ্রমের পুরো দায়িত্ব দিয়ে গেছেন ওনার উপর। অভি সময় নেই হুয়া, কর চুকানা বাকি। কতবার জিজ্ঞাসা করেছেন, বলিয়ে স্বামীজি কিসা কর্জ? জবাব পাননি। মৃত্যুসজ্জায় বলেছিলেন শান্তিদেব, মেরা তেরা গুরু নেহি হু, জিস দিন সব উধার চুক জায়গা ও খুদ তুজকো ঢুঁढ লেগা, ইন্তেজার কর। আজ বুঝতে পারছেন জীবনের বৃত্ত সম্পূর্ণ হলো আত্মজার কাছে। আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। অনেকটা রাত, নার্স ঘুমিয়ে আছে। সব দ্বিধা জড়তা কাটিয়ে উঠে বসলেন আদিদেব। খুলে রাখলেন জীবনদায়ী নলগুলো। যাবার সময় হয়েছে। খবর তরঙ্গ পৌঁছে যাচ্ছে মস্তিষ্কে। যেতে হবে কেদারনাথে। ওখানে অপেক্ষায় ওনার দীক্ষাগুরু, যেমনটি শান্তিদেব বলে দিয়েছিলেন। থমকে দাঁড়ালেন ডক্টর নীলাঞ্জনা নামের কেবিনের সামনে। কাগজ গুঁজে দিলেন দরজার ফাঁকে। অমৃতের সন্ধানে চললাম, খোঁজ করো না। না, আর মোহমায়া নয়। পা রাখলেন নার্সিংহোমের বাইরে। ঘুমন্ত সবাই, গার্ডগুলো পর্যন্ত। রাতচরা কুকুরগুলো মুখ তুলে দেখে আবার শুয়ে পড়ল। ঘন কুয়াশার চাদরে অদৃশ্য হয়ে গেলেন অমৃতের সন্ধানী চড়ই বেতি। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।